নমস্কার। বাংলা বিধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আমার হার্দিক অভিনন্দন। আজ আমার আলোচনার বিষয় কি প্রশ্ন এবার উচ্চ মাধ্যমিক 2026-এর জন্য গুরুত্বপূর্ণ সেটা। এইবার যারা প্রথম পরীক্ষায় তোমরা বসতে যাচ্ছ, অনেকের মধ্যে একটা ভয়, কৌতূহল, জিজ্ঞাসা থাকবে। কারণ থার্ড সেমিস্টার ছিল এমসিকিউ, সে পরীক্ষা তোমরা দিয়েছ, কিন্তু ফোর্থ সেমিস্টারে এবার আমাদের বসতে হবে পূর্ণমান 5 এবং 10 নম্বরের প্রশ্নের উত্তরে। এবার প্রবন্ধ ব্যতীত গল্প, কবিতা, সহায়ক, নাটক, চিত্রকলা, চলচ্চিত্র প্রভৃতির প্রশ্ন হবে গোটা অথবা ভেঙে। অর্থাৎ যেমন গল্পের প্রশ্ন থাকবে দুটো, লিখতে হবে একটা, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন হবে বর্ণনামূলক আর একটি প্রশ্ন থাকবে উত্তরধর্মী বা উক্তিধর্মী। অর্থাৎ যেটা যার পছন্দ সেটা সে ব্যক্তিগতভাবে পছন্দ করবে। কেউ সরাসরি 5 নম্বরের উত্তর করতে পারবে, অথবা 2+3 বা 3+2 এমন প্রশ্নের উত্তরও সে করতে পারবে। এক্ষেত্রে আমি একজন অভিজ্ঞ শিক্ষক হিসাবে বলবো যে তোমরা খণ্ডিত প্রশ্নের উত্তরটাই করবে পারতপক্ষে। তাতে কি হবে, নম্বরটা তোমাদের ভালো আসবে। এবার কে না চায় ভালো নম্বর আসুক। আর প্রবন্ধ থাকবে দুটি, যে কোনো একটি পছন্দ করে উত্তর লিখতে হবে নির্ধারিত শব্দ সংখ্যা অনুসারে। আশা করি আমার দেওয়া প্রশ্নাবলী, সম্ভাব্য প্রশ্নাবলী তোমাদের ভালো ফল করতে সাহায্য করবে। প্রথমে আসি, গল্পের প্রশ্ন কি হতে পারে এই বিষয়ে। গল্প আছে দুটি, মহেশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া। দুটি গল্পই অসাধারণ, অপূর্ব। এবার যে যেটা পছন্দ করবে সেটা থেকেই উত্তর করবে। আমি হারুন সালেমের মাসি থেকে প্রথমেই সম্ভাব্য প্রশ্নাবলীগুলো বলি। 1 নম্বর, তোমরা লিখে নিতে পারো কিংবা ভালো করে শুনে নাও। হারুন সালেমের মাসি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2, হারুন সালেমের মাসি গল্পের মুখ্য চরিত্র গৌরবী চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3, হারুন সালেমের মাসি গল্পে নিবারণ চরিত্র তোমার কেমন লাগে আলোচনা করো। 4, এগুলো সব সরাসরি 5 নম্বর। এবার আমি খণ্ডিত প্রশ্ন আসছি। 4, ঈশ্বরের জিনিস তো, ছাকে পাতায় দোষ নেই। এবার প্রশ্ন, শাক পাতাকে ঈশ্বরের জিনিস বলা হয়েছে কেন? এসব জিনিস দোষমুক্ত কেন?
2+3। পরের প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না। প্রতিহিংসার কারণ কি? কিভাবে প্রতিহিংসা সে মিটিয়েছিল? 2+3। পরের প্রশ্ন, হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? প্রশ্ন, তার ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কিভাবে অন্তরায় হয়ে উঠেছে? উভয়ের কি পরিণতি হয়েছিল? 3+2। পরের প্রশ্ন, তার স্বর্গ আর হারার মা স্বর্গ কি এক হতে পারে? কোন অবস্থাকে স্বর্গ বলে মনে হয় গৌরবীর? স্বর্গ সম্পর্কে এইরূপ প্রশ্ন মনে জাগত কেন? 2+3। এবার আসি পরের গল্প, হলুদ পোড়া। 1 নম্বর প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক বিচার করো। 2, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। 3, হলুদ পোড়া গল্পে অন্ধবিশ্বাস ও কুসংস্কার ক্রম পরিণতিতে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো। এই 3টি প্রশ্নই সরাসরি 5 নম্বর করে। এবার আসি আমি খণ্ডিত প্রশ্নে। এমন ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। এটা লাইন। প্রশ্ন, কোন ঘটনা সম্পর্কে এমন বলা হয়েছে? নাটকীয় উপাদান বলা হয়েছে কেন? 2+3। পরের প্রশ্ন, শুভ্রাকে আমি খুন করেছি। কে কখন এই উক্তি করেছিল? এই উক্তির মধ্য দিয়ে গল্পের বিষয়বস্তু কিভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা করো। 2+3। এবার আসি কবিতায়। কবিতা 3টি কবিতা আছে, আমরা দুটো ধরে আলোচনা করব কারণ দুটো প্রশ্নই আসবে। প্রথমে প্রার্থনাতে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা। 1 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতার মর্মবস্তু নিজের ভাষায় লেখো। 5 নম্বর, প্রার্থনা কবিতায় প্রকাশিত বিশ্ববোধের পরিচয় দাও। 5 নম্বর, স্বদেশপ্রীতি ও ঈশ্বর ভক্তি প্রার্থনা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে। 5 নম্বর। এবার খণ্ডিত প্রশ্ন, ভারতে সেই স্বর্গে করো জাগরিত। স্বর্গ বলতে কি বোঝানো হয়েছে? এ প্রার্থনার কারণ কি? 2+3। পরের প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি। তুচ্ছ আচার বলতে কি বোঝানো হয়েছে? আচার ও মরুবালু রাশির তুলনার কারণ কি? 2+3। পরের প্রশ্ন, মুক্ত জ্ঞান কি? কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়? 2+3।
এবার পরের কবিতা, কেন এলো না। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কেন এলো না। 1 নম্বর প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা। ইতিহাসের পাতা খোলা, তাৎপর্য বিশ্লেষণ করো। সরাসরি 5 নম্বর। 2, কেন এলো না কবিতায় রাজনৈতিক সহিংসতাকে কিভাবে দেখানো হয়েছে তা লেখো। 5, কেন এলো না কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় পরিস্ফুট করো। সরাসরি 5। এবার খণ্ডিত প্রশ্ন, বাবা কেন এলো না মা, কে কাকে কখন বলেছে। বাবা না আসার কারণ কি। 2 + 3। ছেলেটা রাস্তায় পা দিল। ছেলেটা কেন রাস্তায় পা দিয়েছিল। সে রাস্তায় নামার পর কি কি ঘটেছিল। 2 + 3। বাবা এলো, বাবা কিভাবে এসেছিল, কেন তাকে এভাবে আসতে হয়েছিল। 2 + 3। তাহলে আমরা পদ্য গদ্য পার হয়ে গেলাম। এবার আসবো নাটকে। নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। 1 নম্বর প্রশ্ন সম্ভাব্য, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। 5 নম্বর, নানা রঙের দিন নাটকে একজন নাট্যশিল্পীর ক্ষোভ যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। 5 নম্বর। 3, মরা হাতি সোয়া লাখ কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। প্রবাদটি ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। 2 + 3। মরে যাব তবু ভুলব না কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, এই মন্তব্যের কারণ কি। 2 + 3। এই পবিত্রতার নামাবলী সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেল। 2 + 3। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। সরাসরি 5। এইবার সহায়ক গ্রন্থ, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপক ও সাংকেতিক নাটক ডাকঘর। এখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে 2টি। 1, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। সরাসরি 5। ডাকঘর নাটকটি অবলম্বনে অমল চরিত্রের বৈশিষ্ট্য লেখো। 5। ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদার চরিত্রের বৈশিষ্ট্য লেখো। সরাসরি 5। এখানে নতুন ডাকঘর বসেছে, এই ডাকঘরকে কেন্দ্র করে বালক অমলের আশা আকাঙ্ক্ষা অপেক্ষা ও পরিণতির পরিচয় দাও। সরাসরি 5।
কিভাবে রাজার চিঠি এসে অমলের কাছে পৌঁছলো তা নিজের ভাষায় লেখো। এটু সরাসরি 5। তুমি যে ছেলে খেপা বা সর্দার, কে কার প্রতি এমন মন্তব্য করেছে, এমন মন্তব্যের কারণ কি? 2+3। পরের প্রশ্ন, একেবারে ভয়ানক হয়ে উঠেছি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? বক্তার এ কথার অন্তর্নিহিত অর্থটি ব্যাখ্যা করো। 2+3। এবার আমরা শিল্প, সাহিত্য, চিত্রকলা, চলচ্চিত্রের ইতিহাসে ঢুকব। প্রথমে আমরা চিত্রকলার ইতিহাস নিয়ে বলি। এখানে প্রচুর প্রশ্ন, প্রচুর, কিন্তু নম্বর মাত্র 5টি। তাই এখান থেকে পার হওয়া খুবই দুঃসাধ্য। তাই মোটামুটি একটা ভাবনা চিন্তা করে সম্ভাব্য প্রশ্নাবলীর মধ্যে আমি অল্প করে রেখেছি, কারণ এত পড়ার সময় বা এতটা পড়া সম্ভব নয়, আমরা নিজেরাও বুঝি। 1 নম্বর, নন্দলাল বসুর অবদান। চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান। রামকিঙ্কর বেজের অবদান। যামিনী রায়ের অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। চিত্রকলার ইতিহাসে সুনয়নী দেবীর অবদান এবং বাংলার পটশিল্প চিত্রকলার ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা আলোচনা করো। এবার আসব চলচ্চিত্রের অবদানে। প্রথমে আসি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। 2 নম্বরে এসো তপন সিনহা। 3 নম্বরে মৃণাল সেন। 4 নম্বরে ঋত্বিক ঘটক। তারপরে নিউ থিয়েটার্স, চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের গুরুত্ব। আর তথ্যচিত্রের ইতিহাসে হরিসাধন দাশগুপ্তের অবদান। এবার আমরা আসব যেটা সব থেকে আমাদের ভয়ের কারণ, কারণ এই জাতীয় প্রবন্ধের সম্মুখে আমরা এর আগে পড়িনি। একটা আমরা এখানে 2টো রচনা দেওয়া থাকবে, 2টো প্রবন্ধ। 2টো প্রবন্ধের মধ্যে হিন্টস দেওয়া থাকবে, কিন্তু লিখতে হবে নিজেদের। তো সম্ভাব্য যে উত্তরগুলো আমি মানে আসার মতো যেগুলো, সেগুলো বলি। শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য, কবি জীবনানন্দ দাশ, লীলা মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সত্যজিৎ রায়, বিদ্যাসাগর, মধুসূদন দত্ত। আশা করি এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা সকলেই জানো
সেমিস্টার পদ্ধতিতে তোমরাই প্রথম পরীক্ষার্থী। আমাদের সামনে না আছে বিগত দিনের কোনো প্রশ্নপত্র, না আছে প্রশ্নপত্র নিয়ে কোনো অভিজ্ঞতা। ফোর্থ সেমিস্টারের উত্তর হবে সাদা পাতায় এবং প্রশ্নপত্র হবে আলাদা। তাই উত্তরপত্রে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সন, তারিখ সব উল্লেখ করতে হবে। প্রশ্নের পূর্ণ মান হবে 40, সময় মাত্র 2 ঘন্টা। আমার এই প্রয়াস যদি সার্থক হয় তাহলে আমার এই বাংলা বিধান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের আর কি কি সমস্যা আছে বা মনের মধ্যে প্রশ্ন জাগছে এ বিষয়ে জানিয়ে কমেন্ট করলে আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে এসে তার উত্তর দেওয়ার চেষ্টা করব।